আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ার্স পাঠশালায় তোমাদের স্বাগতম। আজকের ভিডিওতে আমরা স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালের যেই বিমের ম্যাথগুলো আছে এই বিমের ম্যাথগুলো করব। এই বিমের ম্যাথগুলো কিন্তু ডুয়েট এডমিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যবেও মাঝে মাঝে এখান থেকে ম্যাথ আসতে দেখা যায়, আর এই ম্যাথগুলো খুবই সহজ। আমি তোমাদেরকে খুব সহজভাবে করিয়ে দেব। তো তার আগে তোমাদের বলে নেই, তোমরা যদি ভিডিওর কোথাও না বুঝো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আর তোমাদের মতবাদগুলো কমেন্ট সেকশনে জানাবে। কোথাও যদি কিছু চেঞ্জ করতে হয় সেটাও কমেন্ট সেকশনে জানাবে। তোমরা যত বেশি রিপ্লাই দিবে বা কমেন্ট করবে তত বেশি কিন্তু আমি অনুপ্রাণিত হব এবং তোমাদের জন্য বেশি বেশি কাজ করব। আর ভিডিওগুলো অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে যাতে ভিডিওগুলো সবাই দেখতে পায়। তো আমি এইটা শুরু করি। এই যে বিমের ম্যাথগুলো আছে এই বিমের ম্যাথগুলো খুবই সহজ এবং এইগুলো দুইটা মেথডে করা যায়। প্রথম যে মেথডটা আছে সেটা হচ্ছে সেকশন মেথড। তুমি দেখতে পাবে যে প্রত্যেকটা বইয়ে বাংলা বই বা ইংলিশ রাইটারের বইগুলোতে ম্যাক্সিমাম জায়গায় হচ্ছিল সেকশন মেথডে করা, কিন্তু আমি সেকশন মেথডে করব না, আমি এরিয়া মেথডে করব। তো এরিয়া মেথড করলে কি বেনিফিট পাওয়া যায়? সেকশন মেথড যে আমি জানি না তা না, মূলত এরিয়া মেথডটা সহজ। এখন এরিয়া মেথডে বেনিফিটটা কি কি পাওয়া যাবে বা সহজ কেন সেটা সহজ অঙ্ক করলেই বুঝতে পারবে। আর বেনিফিট কি কি পাওয়া যাবে এরিয়া মেথডে যদি তুমি এই অঙ্কগুলো করো, বিমের অঙ্কগুলো করো, তাহলে তুমি মোমেন্ট যখন আমরা টর্শনে যাব সেখানেও কিন্তু বিমের অঙ্ক থাকবে। সেখানেও দেখবে যে এই এরিয়া মেথডটা আমি অ্যাপ্লাই করতে পারছি। আমরা এসএফডি করব, বিএমডি করব, সেখানেও এরিয়া মেথডটা অ্যাপ্লাই করতে পারবো। টোটাল কথা এই এরিয়া মেথডে আমরা অনেক বেশি স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালের অঙ্ক করতে পারবো। কিন্তু সেকশন মেথড যদি অ্যাপ্লাই করি, সেকশন মেথডে অনেক অঙ্কতেই খুব কমপ্লেক্সিটি চলে আসবে এবং যেখানে বুঝতে তোমার অনেক অসুবিধা হবে। সেই দিক থেকে বিবেচনা করে এরিয়া মেথডটা সবচেয়ে সহজ এবং অনেক বেশি, মানে আমি যদি একটা মেথড শিখি সেই মেথডটা যদি সব জায়গায় অ্যাপ্লাই করতে পারি তাহলে মানে আমার এটাই তো সবচেয়ে বেটার, আমি এটা দিয়ে অঙ্ক করি। তো আমি যেটা বলবো যে আমি এরিয়া মেথড করবো এবং তোমরা চেষ্টা করবে যে প্রত্যেকটা ম্যাথ এরিয়া মেথড দিয়ে করার, আর আমি কিভাবে অঙ্কগুলো করি সেটা বোঝার। তো এখানে একটা তোমরা চিত্র দেখতে পাচ্ছ। প্রথম প্রশ্ন যেখানে বের করতে বলেছে মোট দৈর্ঘ্য পরিবর্তন। তো খুব সহজ একটা অঙ্ক, অনেক কিছু দিয়ে দিয়েছে আমাকে। তো এটা একটা বার। তো আমি প্রথমে কি করব, এটার এই এরিয়া মেথড করার স্টেপগুলো আমি বলছি। প্রথমে ফিগারটা দেখবে, দেখে আনব্যালেন্স ফোর্স বের করবে, কতটুকু আনব্যালেন্স আছে সেটা আগে বের করবে। নেক্সট স্টেপ হলো ব্যালেন্স করা এবং ওই আনব্যালেন্সটাকে ব্যালেন্স করতে হবে। কিভাবে করবো আমি দেখাচ্ছি। তো ব্যালেন্স করার পরে আমাদেরকে লোড ডায়াগ্রাম আঁকতে হবে। ওই লোড ডায়াগ্রাম আঁকলে কিন্তু অঙ্কটা সহজ। লোড ডায়াগ্রাম আঁকবো কেন? লোড ডায়াগ্রাম আঁকলে আমরা বুঝতে পারবো যে কোন সেকশনে কতটুকু লোড পড়ছে। এই চিত্রটা দেখে কিন্তু আমরা বুঝতে পারবো না যে কোন সেকশনে কতটুকু লোড পড়ছে। কারণটা কি? তুমি যদি খেয়াল করো যে এই সেকশনে কি 30 পড়ছে, তাহলে এদিকে তো 45 আছে, তাহলে এখানে আসলে এক্স্যাক্টলি পড়তেছে কত, বা এই সেকশনে কতটুকু পড়ছে বা এখানে কতটুকু পড়ছে। চিত্র দেখে সরাসরি তুমি বলা খুবই মুশকিল ব্যাপার। সেক্ষেত্রে আমরা লোড ডায়াগ্রাম দেখলে বুঝতে পারবো যে কোন সেকশনে কতটুকু লোড পড়ছে। আর কোন সেকশনে কতটুকু লোড পড়ছে এটা যদি আমি বুঝে যাই, তাহলে তো আমি ওই সেকশনের বৃদ্ধি, হ্রাস, স্ট্রেস সবকিছু কিন্তু নির্ণয় করতে পারবো। তো তাহলে আমি অঙ্কটা করি, তোমরা দেখো আমি কিভাবে করি। প্রথমে আমি কি বলেছি, আনব্যালেন্স কত সেটা বের করতে হবে। দেখো 75 কিপস, কিপস মানে কিলো পাউন্ডস, 75 কিপস ডান দিকে রয়েছে, 75 কিপস 45 কিপস বাম দিকে রয়েছে। তাহলে এইটুকুতে যদি যোগ বিয়োগ করি তাহলে কত আসতেছে? 30 কিপস ডান দিকে, 30 কিপস ডান দিকে, 30 কিপস আরো ডান দিকে আছে। তার মানে কি এদিকে 30 আর এদিকে 30, তার মানে টোটাল ডান দিকে 60 কিপস আছে, 60 কিপস ডান দিকে বেশি আছে। তাহলে আমাকে আনব্যালেন্স কত? 60 কিপস ডান দিকে, ব্যালেন্স করতে হবে 60 কিপস বাম দিকে দিয়ে। তাহলে আমি এই যে যেখানে ফিক্স জয়েন্ট আছে এই জয়েন্টটাকে আমি কি করলাম? 60 কিপস দিয়ে ব্যালেন্স করলাম। তো আমাদের যেই বিমটা আছে এটা ব্যালেন্স হয়ে গেছে। এখন আমরা কি করব? লোড ডায়াগ্রাম আঁকবো। লোড ডায়াগ্রাম কিভাবে আঁকি এটা একটু খেয়াল করবে। আমি একটা এই বিমের সমান রেখা টানলাম। আমি এই লোড ডায়াগ্রাম তুমি তোমার ইচ্ছে মতো আঁকতে পারবে, অর্থাৎ এসএফডি যেভাবে আমরা আঁকি সেভাবে আমরা লোড ডায়াগ্রাম আঁকবো। কিভাবে আঁকবো? আমি ডান দিকের ফোর্স গুলোকে যদি
উপরের দিকে ধরি তাহলে বাম দিকের ফোর্স গুলো কি নিচের দিকে ধরবো। তোমরা উল্টাও করতে পারো, মানে এটা তোমাদের মতোই ইচ্ছে মতো আঁকতে পারো। আমি কি করতেছি আবার বলছি, বাম দিকে অর্থাৎ বাম দিকে যে লোড গুলো আছে সেটাকে আমি উপরের দিকে ধরলাম, ডান দিকের ফোর্স গুলোকে নিচের দিকে ধরলাম। তাহলে এখানে 60 আমি উপরে উঠবো, এখানে হচ্ছে 60 কিপস, এই পয়েন্ট পর্যন্ত যাব কারণ এখানে একটা ফোর্স আছে। তো এই 60 কিপস এতটুকু পর্যন্ত আসলাম। এরপরে 75 কিপস নিচের দিকে। এখন 60 থেকে যদি 75 বাদ দেই তাহলে -15 থাকে, তাহলে মাইনাস মানে নিচের দিকে চলে যাবে, অর্থাৎ এই রেখার উপরে পজিটিভ নিচে নেগেটিভ। আমি গেলাম এতটুকু। এখানে আরেকটা আছে 45, এটা পজিটিভ। এই 45টা যেহেতু আমি বলেছি যে বাম দিকে থাকলে পজিটিভ, ডান দিকে থাকলে নেগেটিভ, তো এটা যেহেতু বাম দিকে আছে তাহলে এটা হবে পজিটিভ। এখন 45 -15 সাথে +45 যোগ করলে কত হবে, সেটা হবে +30। তাহলে আমি উপরের দিকে উঠে যাব +30 এবং এখানে যাব, এখানে গিয়ে দেখো ডান দিকে 30 আছে, দেখো তো 0 হয়েছে কিনা। অবশ্যই লোড ডায়াগ্রাম আঁকলে তুমি বুঝতে পারবা যে এটা হয়েছে কিনা। কিভাবে? 0 থেকে শুরু হয়ে 0-তে শেষ হবে। যদি 0 থেকে শুরু হয়ে 0-তে শেষ হয় তাহলে বুঝতে হবে যে এই লোড ডায়াগ্রামটা কমপ্লিট হয়েছে, যে এখানে আমার কোনো ভুল হয়নি। এই লোড ডায়াগ্রাম যদি আঁকা শেষ হয়ে যায় তুমি খুব সহজেই বুঝতে পারবা যে কোন সেকশনে কতটুকু লোড পড়েছে। তুমি বুঝতে পারছো যে এতটুকু সেকশনের মধ্যে 60 কিপস, এতটুকু সেকশনের মধ্যে 15 কিপস, এতটুকু সেকশনের মধ্যে 30 কিপস। এখন আমরা টোটাল দৈর্ঘ্য পরিবর্তন বের করব। টোটাল দৈর্ঘ্য পরিবর্তন del1 প্লাস del2 প্লাস del3। এখানে একটা জিনিস খুব ভালো করে খেয়াল করার জিনিস, একটু ভালো করে আমার কথাটা মনোযোগ দিয়ে শুনবা। এখানে হচ্ছে একটু বেশি বোঝার জিনিস। এই জায়গাটাতে এতটুকুতে এটা এদিকে টানছে, এটা এদিকে টানছে, তার মানে এই সেকশনটাতে টেনসাইল ফোর্স পড়ছে। আর আমরা এখানে এটা পজিটিভ দিকে লিখেছি, তার মানে পজিটিভ মিন্স টেনসাইল ফোর্স ফর দিস ম্যাথ অনলি। এই ম্যাথটার জন্যই শুধু যে পজিটিভ মানে হচ্ছে টেনসাইল ফোর্স। তার মানে এই 30 টেনসাইল ফোর্স, তোমরা একটু ফিগারের সাথে মিলাই দেখো, দেখবো টেনসাইল ফোর্স, আর এটা হচ্ছে কম্প্রেসিভ ফোর্স। এখন এই যে টেনসাইল ফোর্স, কম্প্রেসিভ ফোর্স, এটা বুঝিয়ে লাভটা কি হবে, এটা বুঝলে বুঝতে পারবা যে ওই সেকশনটার বৃদ্ধি দৈর্ঘ্যটা বৃদ্ধি পেয়েছে না হ্রাস পেয়েছে। কারণ দৈর্ঘ্য যদি হ্রাস পায় তাহলে আমরা এখানে বিয়োগ করব। এই যে সেকশন আছে 15 কিপসের, এই সেকশনের দৈর্ঘ্যটা হ্রাস পেয়েছে, সেই জন্য আমি এটা বিয়োগ করব। কিভাবে বুঝলাম হ্রাস পেয়েছে? কারণ এটা কম্প্রেসিভ ফোর্স, কম্প্রেসিভ যদি করো তাহলে এটা দৈর্ঘ্য হ্রাস পায়। এই দুটো টেনসাইল ফোর্স দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে, আমাদের মোট দৈর্ঘ্য বৃদ্ধি বের করতে বলেছে। তাহলে এখন আমি সূত্র শুধু বসাবো, আর কিছুই না। আচ্ছা, আমি 3টা সূত্র বসেছি, এখন ডাটাগুলো বসাবো। তো আমি যদি এফ এর মানটা বসাই তাহলে এফ প্রথমটাতে আছে 60 ইন্টু এল। এই এল এর মানটা কত আছে? এই এল এর মানটা হচ্ছে 12। প্রথমটা 12 ইঞ্চি, কিন্তু খেয়াল করবে যে ইঞ্চিতে আছে না ফিটে আছে। এ প্রথমটার এরিয়া হচ্ছে 0.9। ই এর মানটা, এই যে ই এর মানটা এখানে দেয়া আছে সকলের জন্য 29.10 টু দি পাওয়ার 29 ইন্টু 10 টু দি পাওয়ার 6 PSI, পাউন্ড পার ইঞ্চি স্কয়ার। ঠিক আছে, তো একটা জিনিস খেয়াল করবা, প্রত্যেকটা দৈর্ঘ্যকে আমরা ইঞ্চিতে রেখেছি এবং ফোর্সটাকে কিপসে রেখেছি, কিলো পাউন্ড পার ইঞ্চি। এখন এখানে একটা জিনিস খেয়াল করো, এটা PSI পাউন্ড পার ইঞ্চি, এখানে কিলো পাউন্ড পার ইঞ্চি, এটা তো কিলো পাউন্ড, এটা তো হবে না। আমরা 10 টু দি পাওয়ার 3 দ্বারা গুণ দিলাম, ইউনিট মিলালাম, অর্থাৎ এই কিপসটাকে আমরা পাউন্ডে নিয়ে গেলাম কারণ এটাকেও পাউন্ডে আছে। এখন ইকুয়েশনটা ঠিক আছে, এটা হচ্ছে 1 এর জন্য মাইনাস এফ কত 15 ইন্টু 10 টু দি পাওয়ার 3। আগের মতো একটা যদি তুমি পারো, বাকিগুলো খুব সহজ। ডিস্টেন্স 12, 0.9 29 ইন্টু 10 টু দি পাওয়ার 6, এটা হচ্ছে 2 এর জন্য। এখন 3 এর জন্য, 3 এর জন্য যদি আমরা করি তাহলে এফ এর মানটা হচ্ছে 30 ইন্টু 10 টু দি পাওয়ার 3 ইন্টু টোটাল হচ্ছে 16, এরিয়াটা হচ্ছে 0.3, ই এর মানটা 29 ইন্টু 10 টু দি পাওয়ার 6। এই পুরাটা তোমরা ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করলে পাবা 75.9 ইন্টু 10 টু দি পাওয়ার -3 ইঞ্চ, এবং আমরা আমাদের কাঙ্ক্ষিত আনসারটি পেয়ে গেছি।
আশা করি এই অঙ্কটা তোমরা বুঝেছো। এই অঙ্কটা যদি ভালো করে বুঝো, সামনে আমি যে অঙ্কগুলো করাবো সবগুলো তোমার কাছে সহজ মনে হবে। তো যারা এতটুকু পর্যন্ত ভিডিও দেখেছো তারা ভিডিওটা রিপ্লে করে ভালো করে আগে অঙ্কটা বুঝে নিও, কোথাও না বুঝলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবে। তো এখন আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। এখন আমি যে অঙ্কটা করব, তোমরা প্রশ্নটা দেখতে পাচ্ছ, অঙ্কটা খুবই সিম্পল একটা অঙ্ক, আগের অঙ্কের মতোই অনেকটা, শুধু এখানে যে বারটা দিয়েছে সেটার মধ্যে ক্রস সেকশনাল এরিয়া সমান, মানে প্রত্যেকটার এরিয়াই হচ্ছে 0.5 এবং 3টা বার রয়েছে স্টিল, অ্যালুমিনিয়াম, ব্রোঞ্জ। বের করতে বলেছে প্রত্যেক সেকশনের পীড়ন, অর্থাৎ এই প্রত্যেকটা সেকশনের পীড়ন। আমরা স্টেপগুলো কি শিখেছিলাম? আনব্যালেন্স লোড বের করতে হবে। আনব্যালেন্স লোড কত? এদিকে 4p, এদিকে p, তাহলে টোটাল আনব্যালেন্স ফোর্স হচ্ছে 3p ডান দিকে। এখন 3p ডান দিকে যদি হয় তাহলে আমি বাম দিকে 3p দিব। একটা p সমান সমান 300, তাহলে এখানে আমি দিতে পারি 1200, এখানে দিতে পারি 300। এখন বলো আনব্যালেন্স লোড কত? 1200 মাইনাস 300 মানে 900। কোন দিকে? এদিকে বেশি হয়ে গেছে, তাহলে এই দিকে আমি ব্যালেন্স করার জন্য 900 দিলাম। আমি কি করলাম? ব্যালেন্স করার জন্য ওদিকে 900 দিয়ে দিলাম। এটা হচ্ছে ব্যালেন্সিং হয়ে গেছে। আনব্যালেন্স ফোর্স কত? ব্যালেন্স ফোর্স দিতে হবে। এবার লোড ডায়াগ্রাম আঁকতে হবে। লোড ডায়াগ্রাম কিভাবে আঁকবো? আমি একটা দাগ দিব। 1200 ডান দিকে আছে, আমি উপরের দিকে উঠলাম, এই উপরের দিকে উঠলাম, এটা কত? 1200। এরপর আমি সামনে যাব, কতক্ষণ পর্যন্ত যাব? যতক্ষণ পর্যন্ত অন্য কোনো লোড না আসছে। এখানে অন্য কোনো লোড নাই, আমি সোজা চলে যাব। এখানে 300 বাদ যাবে, নিচের দিকে নামলাম। 300 বাদ দিলে কত হবে? 900 হবে। এবার এখানে গিয়ে দেখো তো 900 জিরো হয়েছে কিনা। অর্থাৎ আমার টোটাল যেই লোড ছিল সেটা 0 থেকে শুরু হয়ে 0-তে শেষ হয়েছে। প্রথমে 1200 উপরে উঠছি, 300 নিচে নামছি, আরো 900 নিচে নামছি, হয়ে গেল আমার লোড ডায়াগ্রাম। এই লোড ডায়াগ্রাম দেখে আমি কি বুঝতে পারছি? যে প্রত্যেকটা সেকশনেই টেনসাইল ফোর্স পড়ছে, প্রত্যেকটা সেকশনে টেনসাইল ফোর্স, এবং এই দুইটা সেকশনে এই পরিমাণ লোড পড়ছে, এই সেকশনে এই পরিমাণ লোড পড়ছে। এখন আমরা স্ট্রেস বের করব। এখন আমরা যদি স্টিলের স্ট্রেস বের করি, একটা জিনিস খেয়াল করো, এই স্টিলের এরিয়া অ্যালুমিনিয়াম এরিয়া সেম। স্টিলের যে পরিমাণ ফোর্স, অ্যালুমিনিয়ামের ফোর্সও সেম। তার মানে স্টিলের স্ট্রেস আর অ্যালুমিনিয়ামের স্ট্রেস সেম হবে, কারণ ফোর্স এবং এরিয়া একই। কারণ আমরা জানি স্ট্রেস ইজ ইকুয়াল টু ফোর্স বাই এরিয়া। ফোর্স কত? 1200, এরিয়া কত? 0.5। তাহলে এখান থেকে আমরা কি পাবো? 2400 PSI, মানে পাউন্ড পার ইঞ্চি স্কয়ার, কিংবা আমরা এটাকে লিখতে পারি 2.4 KSI। এই KSI মানেটা কি? KSI একটা নতুন ইউনিট তোমাদের জন্য। KSI মানে কিলো পাউন্ড পার ইঞ্চি স্কয়ার। মনে রাখবা, তোমরা অনেকে এটা কনফিউজ হতে পারো। কি এটা মানে কিলো পাউন্ড, আর KSI এটা মানে কিলো পাউন্ড পার ইঞ্চি স্কয়ার। কনফিউশন থাকলে এখন দূর করে ফেলো। এরপর আমরা কি করব? ব্রোঞ্জেরটা বের করব। F বাই এরিয়া। F কত? 900, এরিয়া কত? 0.5, তাহলে আসবে কত? 1800 PSI বা 1.8 KSI। এই আমাদের আনসার। অঙ্কটা এখানেই শেষ। আশা করি তোমরা বুঝতে পেরেছো, না বুঝলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবে। তাহলে এখন আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। এখন আমি যে অঙ্কটা করব, তোমরা চিত্রটা দেখতে পাচ্ছ, এখানে D1 এবং D2 মান দেয়া আছে। খুব ভালো করে আগে চিত্রটা খেয়াল করবে, কারণ চিত্র যদি তুমি ভালো করে খেয়াল না করো তাহলে বুঝবে না কেন আমি কোনটা করছি। প্রত্যেক সেকশনের স্ট্রেস বের করতে বলেছে। এতক্ষণ এর আগের দুইটা ম্যাথ, যে দুইটা ম্যাথ করেছিলাম সেখানে বারগুলো ছিল আনুভূমিক, এখন উলম্ব হয়ে গেছে। সমস্যা নাই, আমাদের তবুও তারপরে হবে। আমি সিস্টেমটা কি শিখিয়েছিলাম? যে প্রথমে আনব্যালেন্স লোড বের করতে হবে। তাহলে এখানে আনব্যালেন্স লোড কত? 40 নিচের দিকে, 30 নিচের দিকে, টোটাল আনব্যালেন্স লোড হচ্ছে 70 নিচের দিকে। তাহলে আমি উপরের দিকে 70 দিয়ে দিলাম, আমাদের ব্যালেন্সিং হয়ে গেল। প্রথম কাজ শেষ। এরপরে এর আগেরটা ছিল উলম্ব, আমি নিচে লোড ডায়াগ্রাম এঁকেছিলাম, আর এর আগেরটা ছিল আনুভূমিক, আমি নিচে লোড ডায়াগ্রাম এঁকেছিলাম। এটা উলম্ব, আমি পাশে লোড ডায়াগ্রাম আঁকবো। এই আমি আমার সুবিধা মতো আঁকছি। এই লোড ডায়াগ্রামটা জাস্ট এটা বোঝার জন্য যে কোন সেকশনে কতটুকু লোড পড়ছে। তো এটা আঁকার পরে আমি এবার হচ্ছে হলো উপরের দিকেরটা আমি ডান দিকে বা বাম দিকে দিতে পারি, এটা আমার ইচ্ছা। তো আমি এই যে উপরের দিকেরটা আমি যদি ডান দিকে যাই, এটা হচ্ছিল না, এই
ডান দিকে গেলাম। আচ্ছা এই যে, তো আমি এই যে 70 পরিমাণ ডান দিকে গেলাম, নিচের থেকে নামবো। কতটুকু নামবো? যতক্ষণ পর্যন্ত অন্য কোনো ফোর্স না আসছে, অর্থাৎ এতটুকু পর্যন্ত নামবো। নামলাম, এইখানে কিন্তু মান কিন্তু 70 কিলো নিউটন, কারণ কি এখানে 70 ছিল, আমি 70 ডান দিকে গিয়েছি। তারপর আমি 40 নিচের দিকে বাম দিকে যাব, কারণ কি এটা উপরের দিকে 70 ছিল দেখে আমি ডান দিকে গেছি, তাহলে নিচের দিকে যদি থাকে তাহলে আমি বাম দিকে যাব। বাম দিকে গেলাম, তাহলে এখানে হবে কত? 30 হয়ে যাবে। তারপর আবার নিচের দিকে কতক্ষণ আসবো? যতক্ষণ পর্যন্ত অন্য কোনো ফোর্স না আসছে। দেখো নিচে আসলাম, এখানে আসলাম, এখানে সেটা 0 হয়ে যাবে, অর্থাৎ 0-তে শুরু হয়ে 0-তে শেষ হয়েছে। একটু ভালো করে চিন্তা করলে এই লোড ডায়াগ্রামটা খুব সহজেই তোমরা আঁকতে পারবা। তাহলে এখন আমরা কি বুঝতে পারছি যে এই সেকশনের মধ্যে 70 কিলো নিউটন ফোর্স পড়ছে, এই সেকশনের মধ্যে 30 কিলো নিউটন ফোর্স পড়ছে। এখন আমরা করি, আমাদের স্ট্রেস বের করতে বলেছে। স্ট্রেস প্রথম সেকশনে যদি করি, এফ বাই এ, এফ কত? 70 10⁻³ বা আমি 70ই রাখলাম। এরিয়া হচ্ছে π/4 ইন্টু, আমরা এরিয়াটা দিতে পারি 0.05। এই মিলিমিটারটাকে আমি কিসে নিয়ে গেছি? মিটারে নিয়ে গেছি, কারণ কি আমি এমকেএস এ করছি। তাহলে 0.05 স্কোয়ার, এটা থেকে আনসার আসবে 35.65 ইন্টু 10⁻³ kPa। এখন kPa আসলো কেন? নিউটন পার মিটার স্কয়ার আসার কথা, কিন্তু দেখো আমি কিলো নিউটনে রেখেছি। কিলো নিউটন থাকার কারণে এখানে kPa এসেছে। এটা আমাদের একটা আনসার। আমরা চাইলে এটাকে কনভার্ট করতে পারি অন্য কিছুতে, এটা আমাদের ইচ্ছে। এরপর আমি কি করতে পারি? del 2 এর মান বের করতে পারি, এফ বাই এ। এফটা কত? এফটা হচ্ছে 30 কিলো নিউটন ডিভাইডেড বাই π/4 0.03 স্কোয়ার। তোমরা অনেকে প্রশ্ন করতে পারো যে ভাই এই ছোট ছোট কনভার্সন গুলো দেখাতে হবে? এগুলো দেখাতে হবে না, তোমরা এগুলো স্কিপ করে কিন্তু অঙ্ক করতে পারো, এটা কোনো সমস্যা না। এই যে আমি D1 দেখাচ্ছি, D2 দেখিয়েছি, চাইলে এখানে দেখাতে পারো যে 0.05 মিটার বা 0.03 মিটার। এটা দেখালে নাম্বার আছে কি সেটা না, তুমি না দেখালেও হবে, আবার দেখাতেও পারো, এটা তোমার ব্যাপার। এখান থেকে ক্যালকুলেশন করলে আসবে 42.44 ইন্টু 10⁻³ kPa। আর আমরা কিন্তু একটা জিনিস করতে পারি, 10⁻³ আবার এখানে আছে 10⁻3, মানে 1 কিলো সমান 10⁻3, দুইটা 10⁻3 হলে 10⁻6 হয়, আর 10⁻6 মানে কিন্তু মেগাপ্যাসকেল, 42.44 মেগাপ্যাসকেল, এটা লিখতে পারি। তাহলে আমাদের পরবর্তী আনসারটি পেয়ে গেলাম, শেষ আমাদের অঙ্ক। এখন আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। এখন আমি যে অঙ্কটা করব সেটা একটু পেঁচানো অঙ্ক, তোমরা একটু দেখতে পাচ্ছ, প্রশ্নটা খুব ভালো করে পড়বে। প্রশ্নে কি করেছে? এই পি এর মানটা বের করতে বলেছে এবং আমাদেরকে বলেছে যে তিনটা সেকশনের ম্যাক্সিমাম স্ট্রেস কত সেটা নির্ণয় করতে বলেছে, অর্থাৎ এই তিনটা সেকশন সর্বোচ্চ কতটুকু স্ট্রেস নিতে পারে সেই টার্মগুলো দিয়ে দিয়েছে এবং বলেছে পি এর মান বের করতে। প্রথমে আমি আগের অঙ্কের মতোই করব, প্রথমে আমরা আনব্যালেন্স কত সেটা দেখব। সেটা যদি দেখি 4p 5p, 4p এদিকে একটা p, তার মানে এদিকে একটা 3p রয়েছে, আবার এদিকে 2p রয়েছে, টোটাল 5p। তোমরা একটু হিসাব করে নিবা, বাম দিকে 5p, তাহলে আমি অবশ্যই ডান দিকে 5p দিয়ে এটাকে ব্যালেন্স করব। প্রথমে আমি আনব্যালেন্স বের করেছি, এরপরে ব্যালেন্স করছি। এবার আমি লোড ডায়াগ্রাম আঁকবো। লোড ডায়াগ্রাম যদি আঁকি, প্রথমে 5p, এবার কিন্তু উল্টা করেছি, ডান দিকের ফোর্সকে পজিটিভ ধরেছি, মানে কম্প্রেসিভ ফোর্সটাকে পজিটিভ ধরেছি। এটা কোনো ম্যাটার করে না, জাস্ট এটা দেখে এটাই বুঝবো যে কোথায় কতটুকু ফোর্স পড়ছে। 5p উপরে উঠলাম, এই এতটুকু পর্যন্ত আসলাম, তারপরে 4p নিচের দিকে নামলাম, বাম দিক থেকে ডান দিকে হলো, নিচের দিকে নামলাম, তাহলে এখানে 1p। এরপর এখানে যাওয়ার পরে ডান দিকে আবার p আছে, তার মানে উপরের দিকে উঠবো, উঠে এখানে যাবো, এখানে যে 0 হয়ে যাবে, কারণ 2p এদিকে, তার মানে দেখো এখানে হচ্ছে 2p। তার মানে এই ফিগারটা দেখে আমি কি বুঝতে পারছি? এই সেকশনের মধ্যে 5p ফোর্স পড়েছে, p ফোর্স পড়েছে, p ফোর্স পড়েছে, 2p ফোর্স পড়েছে। এখন আমরা প্রত্যেকটা যে স্ট্রেস দেওয়া আছে সেটা দিয়ে ক্যালকুলেশন করব। এখন প্রথম সেকশন স্টিল সেকশনের জন্য যদি করি, স্টিল ইজ ইকুয়াল টু এফ বাই এ। এখানে এফটা হচ্ছে স্টিলের জন্য যেই স্ট্রেসটা দেওয়া আছে সেটা হচ্ছে হলো 140 মেগা প্যাসকেল। তাহলে স্টিলের জন্য আছে 140 ইন্টু 10⁻3। আচ্ছা, আমি যদি মেগা প্যাসকেল দেওয়া আছে, আমি যদি 10⁻3 দেই তাহলে এই এফ এর মানটা কিলোতে আসবে। আর আমি যদি
10⁶ দেই তাহলে এই এফ এর মানটা আসবে নিউটনে। তো তোমরা একটু চিন্তা করিও কেন আসতেছে। এফ এরিয়া, প্রথম সেকশনের এরিয়া হচ্ছে আমি 500 ইন্টু 10⁻⁻6 দিলাম। কেন দিলাম? কারণ মিলিমিটার স্কয়ার আছে, মিটার স্কয়ারে নিয়ে গেলাম। তাহলে এখান থেকে আমরা এফ ইজ ইকুয়াল টু পাবো 1400, সরি এখানে এফ না পি, এখানে আমি একটা জায়গায় ভুল করেছি, সেটা হচ্ছিল স্টিলের এফ বাই এ ঠিক আছে, এই সেকশনের ফোর্স কত? এই সেকশনের ফোর্স হচ্ছে 5p, তাহলে এখানে এফ এর জায়গায় কি হবে? 5p হবে। এখান থেকে তুমি ক্যালকুলেশন করে পাবা পি ইজ ইকুয়াল টু 14,000 নিউটন। এবার আমরা সেকেন্ড সেকশনে চলে যাব, যেটা হচ্ছে ব্রাশ সেকশন। তো ব্রাশের জন্য যদি আমি করি তাও আমরা লিখব এফ বাই এ, এখানে এটার মান দেয়া আছে 90 ইন্টু 10⁶ দিলাম আমি। এরপর আমি যেটা করব সেটা হচ্ছে পি, এই সেকশনে শুধু পি পড়ছে, এরিয়া, এই সেকশনে এরিয়া হচ্ছে 400 ইন্টু 10⁻⁻6। তাহলে এখান থেকে আমরা পাবো পি ইজ ইকুয়াল টু 40,000 নিউটন। এরপরে আমরা সেকেন্ড লাস্ট সেকশন ব্রোঞ্জের জন্য করব। সিগমা ব্রোঞ্জ ইজ ইকুয়াল টু এফ বাই এ। ব্রোঞ্জের যে ডাটা আছে সেটা হচ্ছে 100 মেগাপিক্সেল, তাহলে 100 ইন্টু 10⁶। এফ এর যে মানটা আছে সেটা হচ্ছে 2p, এরিয়াটা হচ্ছে 200 ইন্টু 10⁻⁻6। ক্যালকুলেশন করলে পাবা যে 10,000 নিউটন। এখন এই তিনটা ফোর্সের মধ্যে কম্পেয়ার করো, এটাও পি, এটাও পি, এটাও পি, কোনটা সবচেয়ে কম? আমি এর আগের ভিডিওতে বলেছিলাম ফোর্সের ক্ষেত্রে যেটা সবচেয়ে কম সেটা কিন্তু নিতে হবে। 40,000, 14,000, 10,000, তাহলে আমাদের এই 10,000টা নিতে হবে। কেন? আমি যদি 10,000টা নেই তাহলে এই দুইটা ঠিক থাকবে, আমি যদি 40,000 নেই 10,000-এ যেটা আছে সেটা ফেল করবে। তাহলে নিম্নে পিটা হচ্ছে 10,000 নিউটন। এটাই পি এর সর্বোচ্চ মান, কারণ এর চেয়ে বেশি দিলে কোনো না কোনো সেকশন ফেল করবে, সেই জন্য এটা পি এর সর্বোচ্চ মান। কিন্তু এটা তিনটা পি এর মধ্যে যেটা সর্বনিম্ন আছে সেটাই আমরা নিয়েছি। তো এই ছিল আমাদের এই অঙ্কটা। এখন আমরা লাস্ট অঙ্কে চলে যাব। এখন আমি যে অঙ্কটা করব সেটা সর্বশেষ অঙ্ক, এবং এই অঙ্কটা একটু কঠিন আছে। এতক্ষণ আমরা যেই অঙ্কগুলো করেছি প্রত্যেকটা অঙ্কই ছিল কোনো একদিক থেকে ফিক্সড, যার কারণে আমাদের ব্যালেন্স করা খুব সহজ ছিল। কিন্তু এই যে অঙ্কটা আছে সেটা দুই দিক থেকে ফিক্স, এটাকে একটু ব্যালেন্স করতে সমস্যা আছে, এখানে বোঝার কিছু টার্ম আছে। তো আমি তোমাদেরকে ভেঙে ভেঙে বলে দিব। প্রশ্নে বলেছে যে পি এর মানটা 50 কিপস, তাহলে আমি 50 কিপস দিয়ে দেই। প্রত্যেক সেকশনে পীড়ন বের করতে হবে, তাহলে আমাকে দেখতে হবে কোন সেকশনে কতটুকু লোড পড়ছে। তো এই ক্ষেত্রে একটা জিনিস বুঝতে হবে, আমি তোমাকে একটা এক্সাম্পল দিই, এই কথাটা ভালো করে বোঝার চেষ্টা করো। এটা হচ্ছিল আমাদের একটা মার্কার আছে। তো আমি কি করলাম, এখানে ফোর্স দিলাম 50 নিউটন। তাহলে 50 নিউটন যদি ফোর্স দেই তাহলে এই হোয়াইট বোর্ডটা নিশ্চয়ই আমাকে 50 নিউটন ব্যাক করবে। এটা কে বলেছে? নিউটন বলেছে। কখন বলেছে? 1600 খ্রিস্টাব্দে বলেছে। কি বলেছিল? নিউটনের গতির তৃতীয় সূত্র, প্রত্যেক ক্রিয়া সমান ও বিপরীত প্রতিক্রিয়া বল রয়েছে, প্রতিক্রিয়া রয়েছে। তো এখানে আমি 50 নিউটন দিলে এখানে 50 নিউটন দিব। কিন্তু ধরো আমি যখন ধাক্কা দিচ্ছি তখন তুমি এখান থেকে একটু টেনে ধরেছো, তখন আমি যে 50 নিউটন দিচ্ছি এটার কিছু অংশ বোর্ডে যাবে, কিছু অংশ তোমার টানটা সহ্য করবে, তখন আর বোর্ড 50 নিউটন ফেরত দেবে না। অর্থাৎ তুমি যখন বোর্ডে জোরে ক্রিয়া করবা এককভাবে তখন 50 নিউটন দিবে, কিন্তু আরেকজন টেনে ধরলে সেটা তো আর 50 নিউটন দিবে না। এই ক্ষেত্রেও সেম হয়েছে। যখন আমি এই 50 নিউটন দিয়ে এদিকে ধাক্কা দিচ্ছি, এদিক থেকে একটা রিয়েকশন ফোর্স আসছে, সেটা আমি জানি না, কারণ শুধু এদিকে যদি সরাসরি 50 দিয়ে দেই তাহলে তো হবে না, কারণ এদিক থেকে ধরে রাখছে। এই 50 নিউটন টানতেছে, সেটাকে এদিক থেকে ধরে রাখছে, এদিক থেকে ডাইরেক্ট 50 নিউটন হবে না, ধরলাম ওদিক থেকে আর, তাহলে এদিক থেকে কত হবে? 50 মাইনাস আর। এখন আরেকটা জিনিস বোঝার আছে, এই যে 50 টানছে সেটার কিছু অংশ এখান থেকে রিয়েকশন ফোর্স পাবে, কিছু অংশ এখান থেকে রিয়েকশন ফোর্স পাবে, দুইটা সাইড থেকে মানে ইকুয়াল করে তারপর আমাদের আরেকটা 50টা ব্যালেন্স হবে, এবং দুইটা ডিরেকশনই কিন্তু দেখো বাম দিকে। তো কেন বাম দিকে হলো?
এটা দিকে কম্প্রেস দিচ্ছে, এও কম্প্রেস দিচ্ছে, এইদিকে টানতেছে, এও টানতেছে, তো এটা বাম দিকেই হবে। এই ফিগারটা যদি কেউ ভালো করে বুঝে, এই অঙ্কটা তার কাছে কিছুই না। তারপরে আমরা আগের অঙ্কের মতো লোড ডায়াগ্রাম আঁকবো। কিভাবে আঁকবো? 50 মাইনাস আর, 50 মাইনাস আর। এখন নিচে নামবো আরো 50, তাই না? এখন 50 মাইনাস আর, মাইনাস 50 থাকে কত? মাইনাস আর। তাহলে মাইনাস আর মানে কি? নিচের দিকে আর, এখানে গেলাম উপরের দিকে আর, জিরো। জিরো থেকে শুরু হয়েছে, জিরো শেষ হয়েছে, তার মানে আমাদের অঙ্কটা ঠিক আছে। আর এটা দেখেই বোঝা যাচ্ছে যে এখানে টেনশন পড়ছে, এখানে কম্প্রেসিভ ফোর্স পড়ছে। এখন আমাকে আরেকটা টার্ম মাথায় বুঝতে হবে, সেটা হলো দুই দিকটা ফিক্স, টোটাল দৈর্ঘ্য পরিবর্তন শূন্য। অর্থাৎ এখানে যতটুকু সে দৈর্ঘ্য বৃদ্ধি পাবে, এখানে ততটুকুই কম্প্রেস হবে। এই জিনিসটা তোমাকে বুঝতে হবে, এখানে যতটুকু বৃদ্ধি পাবে, এখানে ততটুকুই কম্প্রেস হবে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? যে ডেল 1 ইজ ইকুয়াল টু ডেল 2, অর্থাৎ দুইটারই দৈর্ঘ্য পরিবর্তন সমান। ডেল 1 হচ্ছে এফ এল এ ই 1, এফ এল এ ই 2। এখন আমরা মানগুলো বসাবো। 50 মাইনাস আর, ভালো করে একটা জিনিস খেয়াল করবে, 50 এটা কিন্তু কিপসে আছে, তার মানে আর এর মানটা আমি কিপসে ধরেছি। এল এর মানটা প্রথমটার জন্য হচ্ছে 50, এর মানটা হচ্ছে 1.25, ই এর মানটা 10 × 10⁶। এখানে এফ এর মানটা হচ্ছে আর, এল এর মানটা হচ্ছে 10, এ এর মানটা হচ্ছে 29 × 10⁶ psi। আমি ইউনিটগুলো খেয়াল করছি না, সেম ইউনিট সব জায়গায় বসাচ্ছি, কারণ ইউনিটগুলো কাটাকাটি চলে যাবে আলটিমেটলি। তো এখান থেকে তোমরা যদি ক্যালকুলেশন করো, তাহলে আর ইজ ইকুয়াল টু পাবা 43.71 কিপস। তাহলে আলটিমেটলি আমরা বুঝতে পারলামটা কি, যে এখানে পড়ছে 43.71 কিপস, তাহলে এখানে পড়ছে 6.28 কিপস। কিভাবে পেলাম? 50 থেকে বিয়োগ দাও আর এর মানটা, এটাই আসবে। তাহলে আমি দুইটা সেকশনে কতটুকু ফোর্স পড়ছে সেটা কিন্তু এই ইকুয়েশনের মাধ্যমে নির্ণয় করে ফেলেছি। এখন আমরা যদি এক নাম্বার সেকশন মানে অ্যালুমিনিয়ামের স্ট্রেস বের করতে চাই, এফ বাই এ, এফ এর মানটা হচ্ছে 6.28 ডিভাইড বাই এরিয়া, এরিয়াটা হচ্ছে 1.25, ভাগ দিলে তোমরা পাবা যে 5.025 কেএসআই হবে, কিলো পাউন্ড পার ইঞ্চি স্কোয়ার। আবার আমরা যদি স্টিলেরটা করি, এফ বাই এ, এফ এর মানটা হচ্ছে 43.71 ডিভাইডেড বাই 2 আসবে 21.85 কেএসআই, মানে কিলো পাউন্ড পার ইঞ্চি স্কোয়ার। তো আশা করি এই প্রত্যেকটা বিমের অঙ্ক তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবে, যদি সবকিছু বুঝতে পারো তারপরে জানাবে, আর কোনো সমস্যা থাকলে তারপরে কমেন্ট সেকশনে জানাবে। তো আজকের ভিডিও এখানেই শেষ, পরবর্তী ভিডিওতে নতুন টপিক নিয়ে তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।